মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। যোগাযোগ উন্নত হওয়া মানে দেশটা উন্নত হওয়া, এই জন্য আমরা সবাই খুশি। প্রোগ্রেসটাকে আরো বাড়ানো যায় কিনা সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরো পারি। মেট্রো রেলের আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ চলছে পুরো দমে। 8 ডিসেম্বরেই চালু হবে উত্তরা থেকে আগারগাঁ রুট। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি মাকসুম আলম খান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকার কিছু অংশ বিকেল 3টার মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। না হলে ব্যবস্থা। 1 মাস সময় চায় গ্রিন লাইন। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার নুসরাত রাফি হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ 7 দিন ও অন্য দুজন 5 দিন করে রিমান্ডে। আটক ছাত্রীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। ড্যামরায় মুক্তিপণের জন্য শিশু অপহরণের পর হত্যার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। জড়িত অভিযোগে গ্রেপ্তার 3। আইনের কঠোর প্রয়োগের তাগিদ সমাজবিজ্ঞানীদের। এবং বর্ষবরণ উৎসবে বাহারি রঙে সাজতে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতনরা। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় কারিগরদের ব্যস্ততা। দুই পাড়ে এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। 10ম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো 1.5 কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এ প্রান্তে আরও একটি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘনঘটা। সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্পেন উঠানোর ব্যাপারে। তবে বুধবার সকাল 8:30টার পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। 8 ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্পেনটি নিয়ে আসা হয় 1.5 কিলোমিটার দূরের মাঝ নদীতে, নির্ধারিত 13 ও 14 নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্পেন বসানোর প্রস্তুতি। স্পেনবাহী ক্রেনটি দুই পারে অ্যাঙ্করিংয়ের পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর। জাজিরার পর এবার মাওয়া প্রান্ত স্পেন বসানোয় আশাবাদী হয়ে উঠছেন দুই পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশের একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো উঠতেছে, যে আমাদের লাভ হইতেছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে এতে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে। চলতি মাসে আরও একটি স্পেন বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আরেকটু দ্রুত করার জন্য আমাদের চিন্তা ভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন একটা করতেছি, 2টা করা, 2টার পরে আরও বাড়ানো যায় কিনা সেটা আমরা আগে 2টা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। 10ম স্পেনটি মাওয়া প্রান্তে বসানো হলো, এর পরের স্পেনটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের 8টির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্পেনটির পাশে। মাওয়া প্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলেও এতদিন এখানে স্পেন বসানো যায়নি কারিগরি কারণে। 10ম স্পেনটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দুরূহ হয়ে পড়বে। যদিও নদীতে আরও 10টি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
মাসুম, সকালের একেবারেই উল্টো চিত্র এখন এখানে। সকালে যেমন ঘন কুয়াশা ছিল, একদম চোখ আটকে যাচ্ছিল খুব কাছাকাছি গিয়ে, এখন কিন্তু কটকটে রোদ, অর্থাৎ তাকে থাকা যাচ্ছে না, এতটাই রোদ। এবং এই রোদ যখন উঠলো, সূর্য যখন উঠলো, তারপরে কিন্তু শুরু হয়েছিল এখানে স্প্যান বসানোর প্রক্রিয়া। কারণ এর আগে স্প্যানটি এনে থামিয়ে রাখা হয়েছিল নির্ধারিত পিলারের কাছে, ক্রেনটি থেকে সেটি পিলারের উপর বসানো হয়নি, ক্রেনে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু যখনই রোদ উঠলো, অর্থাৎ দুপুর 12টা নাগাদ স্প্যান বসানোর প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু সেটি সম্পন্ন করা গেছে। কারণ একটি স্প্যান বসানো, ক্রেন থেকে সেটি জাস্ট নির্ধারিত উচ্চতা তুলে আবার সেখানে বসিয়ে দেওয়া খুব বেশি জটিল কিছু নয়। যদিও এরপরে বেশ কিছু কাজ থাকে, সেই কাজগুলো এখন চলছে। বেয়ারিং এর উপর স্প্যানটি বসানো হয় এবং এই বেয়ারিং এর উপরে এখন স্প্যান বসানোর প্রক্রিয়াটি চলছে। আপনাকে জানিয়ে রাখি মাকসুম, যে অনেকদিন পর, অর্থাৎ পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার পরে শুরুতে আশা ছিল যে মহাপ্রান্তে প্রথম স্প্যানটি বসবে, সেটি কিন্তু মাটির গঠনগত জটিলতা হয়নি। এই কারণে কাজ সরিয়ে নেওয়া হয়েছিল জাজিরা প্রান্তে। আর জাজিরা প্রান্তে কাজটি সরিয়ে নেওয়ার পরে ওইখানেই কিন্তু 8টি স্প্যান বসেছে। মহাপ্রান্তে কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। এই প্রথমবারের মতো নির্ধারিত পিলারে স্প্যান বসানো সম্ভব হয়েছে। আর এই যে নির্ধারিত পিলারে স্প্যান বসানো সম্ভব হয়েছে, 10ম স্প্যানটি, 11শ স্প্যানটি কিন্তু আবারও জাজিরা প্রান্তে বসবে, এইখানে নয়। জাজিরা প্রান্তে এখনো আরেকটি পিলার বাকি আছে, যেটি হয়ে গেছে কাজ সম্পূর্ণ। তাই আগের 8টির সঙ্গে জাজিরা প্রান্তে 11শ স্প্যানটি বসানো হবে। এবং আপনি হয়তো ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিলার হয়ে গেছে এর মধ্যে। এগুলো সবগুলো মহাপ্রান্তের পিলার। এখানে এগুলো 3 নম্বর মডিউলের পিলার, অর্থাৎ 12-13তে আজকে প্রথম স্প্যানটি বসলো। এরপরে 14 নম্বর পিলার, 15 নম্বর পিলার, 16, 17, 18, 19, 20, 21 অনেকগুলো পিলার আমরা আমাদের চোখেই কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আস্তে আস্তে জাজিরা প্রান্তে 11শ পিলারটি বসার পরে পরের পিলারগুলো ফিরিয়ে আনা হবে এই মহাপ্রান্তে এবং এখানে কিন্তু সেগুলো বসতেই থাকবে। তার মানে সবকিছু মিলে আমরা বলতে পারি যে পদ্মা সেতুর কাজে কাঙ্ক্ষিত যে গতি সেটি এসে গিয়েছে বলা যেতে পারে, যেহেতু একসঙ্গে এখন দুই প্রান্তে আমরা স্প্যান দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে এই স্প্যানগুলো বাড়তে থাকবে সংখ্যায়। এখন আমরা হয়তো 10টি দেখছি, আগামী জুন মাসের মধ্যে আরো 8টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে এবং এই 8টি স্প্যানের মধ্যে 5টি স্প্যান নির্ধারিত পিলারে আর 3টি স্প্যান বসানো হবে সাময়িকভাবে, অর্থাৎ স্প্যানের তৈরি যে ইয়ার্ড সেখানে জায়গা না হয় এগুলো এনে পিলারের উপর বসিয়ে রাখা হবে। মাকসুম, কাজে যথেষ্ট অগ্রগতি হচ্ছে আর স্প্যান বসানো হয়ে গেছে, এটির শেষ মুহূর্তের ঘষা মাজার কাজ চলছে। এই ছিল আমাদের কাছে সবশেষ খবর। মুন্সিগঞ্জের মাও প্রান্ত থেকে পদ্মা সেতুর 10ম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। যাচ্ছি পরের খবরে। এবারে মেট্রো রেলের অগ্রগতির খবর জানাবো। আসছে ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুট। আর 2020 সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুট চালুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই লক্ষ্যে 2019 সালের মধ্যেই শেষ করা হবে রেল লাইন স্থাপনের পূর্ত কাজ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে, সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। আজহার লিমনের রিপোর্ট। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের 3 কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরেই চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ 24 ঘন্টায় চলে, রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 2 বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দেয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি, এটা এখন 6%-এর মতো। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিং এর কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টি স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম। এখানে কিন্তু দেখবেন প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে, আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়।
নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামায়াতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করেছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। এদের তথ্য অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে গড়ে তুলতে পারি। কাজে আমাদের দেশে আরও বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি নীতি 2011 প্রণয়ন করেছি আমরা, যাতে আমাদের অর্থনীতিকে এবং প্রবৃদ্ধি অর্জনকে আমরা টেকসই করতে পারি। যুগের সাথে তাল মিলে আমাদের সব কাজ করতে হবে, আমি সেটাই বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অনেক মেধাবী, কাজে তারা কখনো পিছিয়ে থাকতে পারে না। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। 2021 থেকে 2041 এই সময়ের মধ্যে বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই, কিভাবে করতে চাই, সেই প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। তারপরেও আমরা 2100 সালের বাংলাদেশ কেমন হবে সেটা মাথায় রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান শেখ হাসিনা। মিলিটারি ডিক্টেটর 25 মার্চ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে। ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে শুধু দেশি নয়, সম্প্রচার করা যাবে না বিদেশি কোনো বিজ্ঞাপনও। মেনে চলতে হবে সব আইন, বললেন তথ্যমন্ত্রী। বাস চাপায় পা হারানো রাসেলকে বিকেল 3টার মধ্যে ক্ষতিপূরণের 50 লাখ টাকার কিছু অংশ না দিলে গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। ক্ষতিপূরণের টাকার জন্য 1 মাস সময় চেয়ে গ্রিন লাইন পরিবহনের করা আবেদনের শুনানিতে একথা জানান বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এর আগে 10 এপ্রিলের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণ না দিলে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এখন পর্যন্ত রাসেলকে কোনো টাকা না দিয়েও বুধবার আরও 1 মাস সময় চেয়ে হাইকোর্ট আবেদন করে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। গত বছরের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, গতকালকে টাকা দিয়ে আজকে জানানোর কথা ছিল, তারা এই পর্যন্ত আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে। এবং আজকে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব, উনি আমার পাশে একই সভায় আমরা বসেছিলাম। সে তো একজন বাবার বয়সী লোক, আমাকে জিজ্ঞেস করেন রাসেল তুমি কেমন আছো, তোমার শারীরিক অবস্থাটা এখন কেমন। গ্রিন লাইন বাসের মালিক উপস্থিত ছিলেন, কোনো টাকা পয়সা না দিয়ে যে এক মাসের সময় চেয়েছিল। তো আদালত খুবই অসন্তুষ্ট হয়ে বলছেন যে আদালতের একটা আদেশও আপনারা না মেনে টাইম নিতে এসছেন 1 মাসের। কাজে আপনাদের এই টাইমটা দেওয়া হবে না। 3টার মধ্যে আপনারা যেটাই কিছু কম্পেনসেশন দিয়ে এসে তারপরে টাইম যাবেন, তারপরে আমরা বিবেচনা করব টাইমটা দেওয়া যাবে কিনা। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল,
শিরিন, গ্রিন লাইন বাসের চাপায় যে ক্ষতিগ্রস্ত রাসেল, যার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যার পরে পাটি কেটে ফেলতে হয়, তো এই মামলাটি নিয়ে কিন্তু এক ধরনের উচ্চ আদালতের যে আদেশ, সেই আদেশটি নিয়ে কানামাছি খেলা হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি। কারণ এর আগে গত 3 এপ্রিল হাইকোর্ট রাসেলকে 10 এপ্রিলের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দেওয়া হয়েছিল। তো আজকে আমরা দেখেছি যে তারা হাইকোর্টে একটি আবেদন করেছেন, যেই বেঞ্চই রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছিল, সেই বেঞ্চেই তারা আবেদন করেছেন, বলেছেন যে তারা এই ক্ষতিপূরণের টাকা দিবেন, কিন্তু তাদের 1 মাস সময় প্রয়োজন। কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি যে আজকে তারা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে একটি আবেদন করেছেন। অর্থাৎ বলা চলে একদিকে তারা হাইকোর্টে এসে বলছেন যে তারা এই ক্ষতিপূরণের টাকা দিবেন, অন্যদিকে সুপ্রিম কোর্টের যে চেম্বার আদালত, সেই চেম্বার আদালতে গিয়ে তারা আবার হাইকোর্টের যে আদেশটি, সেই আদেশটি স্থগিত চাওয়ার একটা আবেদন করেছেন। তো সকালবেলা এই মামলাটি যখন আদালতে ওঠে এবং আদালতে ওঠার পরে গ্রিন লাইন কর্তৃপক্ষ যখন 1 মাসের সময় চায়, তখনই আদালত বলে দিয়েছেন যে আজকে বিকেল 3টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা রাসেলকে দিতে হবে। দেওয়ার পরেই মূলত তাদের যে 1 মাসের সময় আবেদন, সেই সময় আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা রাসেলের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি যে এখন পর্যন্ত গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলের সাথে কোনো যোগাযোগ করেনি। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত তারা ক্ষতিপূরণের কোনো টাকায় কিন্তু তাকে পরিশোধ করা হয় নাই। যার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত যদি বলতে পারি যে বিকেল 3টায় রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের যে আদেশ, সেই পরবর্তী আদেশ তারা ঘোষণা করবেন। যদিও এর আগে গত 3 এপ্রিল আদালত জানিয়েছিলেন যদি এই 10 এপ্রিলের মধ্যে তাকে ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে গ্রিন লাইন কর্তৃপক্ষের যে বাস, সেই বাসের রুট পারমিট বাতিল করা হবে এবং টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আজকে যে সকালে আবেদন করার পরে, অর্থাৎ গ্রিন লাইন কর্তৃপক্ষ যে 1 মাসের সময় আবেদন করার পরে কিন্তু আদালত কোর্ট অনেকটা নমনীয় হয়েছেন এবং নমনীয় হওয়ার পরেই কিন্তু তাদেরকে আবারও সময় দিয়েছেন যে আজকে বিকাল 3টা পর্যন্ত। এরপরেও এখন পর্যন্ত রাসেলকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। রাসেলের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ তার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। তো এই ছিল হাইকোর্ট থেকে রাসেলকে ক্ষতিপূরণের বিষয়ে সবশেষ খবর। বিকেল 3টায় এ বিষয়ে আবার কোর্ট বসবে, কোর্ট বসে পরবর্তী আদেশ দিবেন, তখন আমরা আপনাদেরকে পরবর্তী বিষয় জানা দিতে পারবো। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। শিরিন। গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে ঝলসে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন ও অন্য 2 আসামি প্রভাষক আফসার ও রাফির সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আটক হওয়া ছাত্রী শম্পা না পপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছেন নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুধবার দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং বাকি 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ। ন্যায় বিচারে রিমান্ডের আবেদন করি এবং রিমান্ডের আবেদন মহামান্য আদালত 1 নং আসামি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন, আরিফ এবং আফসারের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই জন্য আমরা আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতেছি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ছাত্রীকে আদালতে হাজির না করা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে দাবি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। সে অজ্ঞাতনামা 4 জন বোরকা পরা মহিলার নাম উল্লেখ করেছে এবং একজনের নাম শম্পা হিসেবে উল্লেখ করেছে। কিন্তু আমরা আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সুপর্দ করতে শম্পাকে দেখলাম না। এদিকে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিনকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নুসরাতের পরিবারের নয় বলে দাবি করেছেন তার ভাই। গতকালকে এক মিডিয়ার মাধ্যমে আমাদের এসপি মহোদয়ের বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছেন, সেটা আমার পরিবারের বক্তব্য না। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে একটি মহল, তা আমাদের পরিবারের বক্তব্য না।
অন্যদিকে নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত উল্লেখ করে ডাক্তার সামন্তলাল সেন জানান, বিদেশ নেয়ার বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকরা সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকালে তার সমস্ত শারীরিক অবস্থা, তার রিপোর্ট সবকিছু সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছি। তা আমরা ওয়েট করছি সিঙ্গাপুরের জন্য, তারা কি বলে। আমরা আরো ঘন্টাখানিক পরে হয়তো তারা আমাদেরকে ফোন করবে, ফোন করলে আমরা বুঝতে পারবো। এদিকে এ ঘটনায় সোনাগাজী থানার ওসিকে প্রত্যাহার করে মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-তে হস্তান্তর করা হয়েছে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ঢাকার ডেমরায় মুক্তিপণের জন্য এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক আব্দুল জলিল হাদির বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অভিযোগে হাদির সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মঙ্গলবার রাতে শ্যামপুর এলাকায় শিক্ষকের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে এক মাদ্রাসা শিক্ষার্থী। এই প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশুদের উপর নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল 7 এপ্রিল ডেমরার ডগারি এলাকা থেকে নিখোঁজ হয় 8 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মনির। জিডি হয় থানায়, খোঁজে এলাকায় মাইকিংও হয়। এর মধ্যেই ঘটনার দিন রাতে মনিরের বাবার কাছে 3 লাখ টাকা দাবি করে ফোন আসে অজ্ঞাত নম্বর থেকে। বলা হয় টাকা স্থানীয় মসজিদের লাশ বহনের খাটিয়ার নিচে রেখে যাওয়ার জন্য। মনিরের বাবা সাইদুল 1 লাখ টাকা জোগাড় করে মনিরের মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল জলিল হাদির হাতে দেন। রাতভর অপেক্ষা করেন মসজিদে, কিন্তু কেউ যোগাযোগ না করলে চলে যান বাড়িতে। এই পর্যায়ে মসজিদের দোতলার সিঁড়িতে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে এলাকার লোকজন খবর দেয় পুলিশকে। উদ্ধার হয় মনিরের বস্তাবন্দি লাশ। মাদ্রাসা যখন ছুটি হয়, ছুটি হওয়ার পরে প্রিন্সিপাল তার সহযোগী আকরাম সহ এ বাচ্চাটাকে পাশে, যিনি একটা আয়েশা মসজিদ ছিল, সেই মসজিদে উনি ইমামতিও করতেন, ইমাম ছিলেন। তিনি সেখানে বাচ্চাটাকে নিয়ে মসজিদে চলে যান। যে আকরাম তার বাচ্চাটার মুখ চেপে ধরে, বাচ্চাটা আরও ভয় পেয়ে যায়, সে আরও জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে ইমামের যে গামছা ছিল, ইমাম সাহেব ওখানে থাকতেন, সেই গামছা নিয়ে এসে বাচ্চাটাকে আরও মুখ এবং চোখ সহ একসাথে বেঁধে ফেলার পরে অনেকক্ষণ যখন তাকে এখানে এভাবে রেখে দেয়, তারপরে বাচ্চাটা সেখানে মারা যায়। শুধু এই একটি ঘটনাই নয়, গত মঙ্গলবার রাতেও রাজধানীর শ্যামপুরে উদ্ধার হয় এক মাদ্রাসা ছাত্রের লাশ। পরিবারের অভিযোগ, শিক্ষকের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে সে। এছাড়া সম্প্রতি ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফির উপর নৃশংসতার ঘটনা আলোড়ন তুলেছে দেশ জুড়ে। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিশু ও নারীদের প্রতি এ ধরনের সহিংসতা সমাজে নতুন নয়। এসব বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন তারা। তাদের মধ্যে কোনো রকমের রুচিবোধ বা সংস্কৃতিবোধ বা মূল্যবোধ বা মানবিক মূল্যবোধ কোনোটাই কাজ করে না। আমাদের সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই, এবং প্রয়োগটা যদি যথাযথ হয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে যদি যথাযথ ভূমিকা থাকে, তাহলে কিন্তু এগুলি কমে যাবে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষকরা সমাজে বিশেষ শ্রদ্ধার আসনে থাকেন। তাদের একটি অংশ যখন এসব অপরাধে অভিযুক্ত হন, তখন গোটা সমাজেই এর প্রভাব পড়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর শুরু হলো ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন 18 জুন ধার্য করেন। ওই দিন প্রথমে ATM আজহারের আপিল শুনানি শুরু হবে। শুনানি শেষ হলে নিষ্পত্তি করা হবে কায়সারের আপিল। প্রধান বিচারপতি বলেন, যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি করতে দেরি হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা ATM আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারের মৃত্যুদণ্ডের আদেশ হয় 2014 সালের 23 ডিসেম্বর। এরপর তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলে বিদেশি চ্যানেলের পরিবেশকদের হুঁশিয়ার করেন মন্ত্রী। সচিবালয়ের সকালে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় বেসরকারি টেলিভিশনের মালিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী আরও বলেন, আইন না মেনে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের টেলিভিশনের পাশাপাশি পত্রিকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাটকো নেতারা কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার পুরোপুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন তারা।
বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় দেশীয় বিজ্ঞাপন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তারা এ বিষয়ে মন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান। টেলিভিশন শিল্পকে বাঁচানো দুষ্কর হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, এবং এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে এবং বাইরে থেকে দেখানো হচ্ছে যেখানে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়, আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আমাদের দেশে আইন লঙ্ঘন করে এটি করা হচ্ছিল। বাংলাদেশে যদি কেউ লাইসেন্স নিয়ে, সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, বাংলাদেশের আইন মানতেই হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি গ্রাম হবে শহর বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে গ্রাম আদালত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। আদালতে গিয়ে বিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম আদালতে গেলে সমাধান সহজ হয় এবং খরচও কম হয় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউ ডেলিগেশন বাংলাদেশের প্রতিনিধি, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেগম জিয়ার প্যারোলে মুক্তির কথা বলে সরকারের মন্ত্রীরা রসিকতা করছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের এমন বক্তব্য দুরভিসন্ধিমূলক। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্যারোলের বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। প্যারোলের কথা বলছি, দেশনেত্রীর জীবন ও চিকিৎসা নিয়ে এটিও সরকারের রসিকতা। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ তাদের নেতারা দেশনেত্রীর প্যারোল নিয়ে অস্থির। দেশনেত্রী তো স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই জামিনে মুক্তি পাবে। তাহলে ক্ষমতাসীনদের এই প্যারোলের কথা বলাটা তো দুরভিসন্ধি। প্যারোলের কথা বলে কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না, কারণ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নদী উদ্ধারে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে তুরাগ পাড়ে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ কার্যক্রম। সকালে মিরপুর বেড়িবাঁধের উত্তরা তৃতীয় প্রকল্প সংলগ্ন তুরাগ তীরে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় নদীর জায়গায় থাকা কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের পাশাপাশি এদিন কয়েকটি বালুর গদি বিক্রির জন্য নিলাম আহ্বান করে বিআইডব্লিউটিএ। এখন পর্যন্ত দুটি বালুর গদি প্রায় 16 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া তুরাগের সাভার অংশে আমিন মোহাম্মদ হাউজিং ও বিশ্বাস বিল্ডার্সের দখলে থাকা নদীর জায়গা দখলমুক্ত করে নদীকে ফিরিয়ে দেয় বিআইডব্লিউটিএ। 25 দিনের অভিযানে এ পর্যন্ত প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংস্থাটি। নন ফুড গ্রেড বোতলে নোংরা পানি বাজারজাত করার উদ্দেশ্যে রাখা 1500-এরও বেশি পানির বোতল নষ্ট করেছে বিএসটিআই। সকাল 6টা থেকে রাজধানী নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পানির জার নষ্ট করে। অভিযানের শুরুতেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে একটি পানির জার বোঝাই ট্রাক আটক করে সেগুলো নষ্ট করা হয়। এরপর নিউ মার্কেট এলাকায় অভিযানে নামে সংস্থাটি। বিএসটিআই কর্মকর্তারা জানান, অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পানি প্রক্রিয়াজাত করে নামে বেনামে কিছু অসাধু ব্যবসায়ী তা বাজারজাত করছে। অবৈধভাবে পানি উৎপাদন ও নোংরা পানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় বিএসটিআই। নুসরাত রাফির শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যার জন্য চেস্টটাকে টাইট হয়ে যায়, ওইটাকে রিলিজ করা হয়েছে, তাতে তার কিছুটা ইমপ্রুভ, তো শ্বাস নিতে কষ্ট ছিল সেটা কমবে। তো রোগীর সার্বিক অবস্থা কিন্তু আগের মতোই, মানে খারাপও হয় নাই, বেশি ভালোও হয় নাই, একই অবস্থায় আছে। তা আমরা এই পর্যায়ে এখন আছি। আমরা সিঙ্গাপুর থেকে খবর পেলে বাকিটা আমরা প্রসিড করব। ধন্যবাদ। এখন স্যার, মন্ত্রী মহোদয়, আপনাদের কিছু বলতে। আপনারা জানেন যে পেশেন্ট নুসরাত এর বার্ন হওয়ার পর থেকেই আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিট, আমাদের সকল ডক্টর, এখানে আমাদের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন, আমাদের
ডক্টর রায়হানা আওয়াল সুমি, আমাদের সকল বার্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তাররা এই নুসরাতের চিকিৎসার জন্য, ওর যে পুরা 80% বার্ন হওয়ার পরে যে তার যথাযথ ম্যানেজমেন্টের জন্য যা যা প্রয়োজনীয় চিকিৎসা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিট সকল প্রয়োজনীয় ব্যবস্থা চিকিৎসার জন্য করেছে। এখানে যেটা সবচেয়ে বড় বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মমতাময়ী মা, উনি এই পেশেন্টের ব্যাপারে, নুসরাতের ব্যাপারে সার্বক্ষণিকভাবে উনি খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের ডক্টর শ্যামন্তলাল সেন, আমাদের ডক্টর সৌমি আপা থেকে শুরু করে সকল ডক্টররা টাইম টু টাইম মাননীয় প্রধানমন্ত্রীকে এই পেশেন্টের ফলো আপগুলো জানাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সিঙ্গাপুরের ডক্টরদের সাথে টাইম টু টাইম এই পেশেন্টের টোটাল আপডেটসগুলো, এই পেশেন্টের যে বার্নটা হয়েছে এই বার্নের পার্সেন্টেজ সহ যতটুকু ক্ষতি হয়েছে টোটাল ডিটেইলসটা আমাদের সিঙ্গাপুরের কনসালটেন্ট ডক্টরস, আপনি ইতিমধ্যে ডক্টর শ্যামন্তলাল সেন বলেছেন যে পেশেন্টের যে অন্যান্য যে প্রবলেমগুলো, স্পেশালি যে তার আমাদের নেফ্রোলজির প্রবলেম, রেসপিরেটরি প্রবলেম, তার প্লাস্টিক সার্জারির প্রবলেম, প্রত্যেকটা ডিসিপ্লিনে তার যে আপডেট বা অবস্থাগুলো তাদের সাথে কনভারসেশন করা হচ্ছে, টাইম টু টাইম জানানো হচ্ছে। পেশেন্টকে বেটার ট্রিটমেন্টের জন্য বা উন্নত ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তার আছে কিনা তার উপরে নির্ভর করে সিঙ্গাপুরের সেই টিম ডিসিশন দেন, তার উপরে নির্ভর করে এয়ার অ্যাম্বুলেন্স এসে পেশেন্ট ট্রান্সফার করে। একটা পেশেন্ট ট্রান্সফার করার জন্য যতটুকু প্রয়োজনীয় সময়ের দরকার হয় সেইটুকু সময় পর্যন্ত এই পেশেন্টটা সেই ধকলটুকু নিতে পারবে কিনা তার উপরে নির্ভর করে কিন্তু সেই সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি এবং সেই সিদ্ধান্তটা মূলত সিঙ্গাপুরের সেই স্পেশাল টিম যারা এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাবেন তারাই সেই সিদ্ধান্তটি আমাদের সাথে আলোচনার মাধ্যমে দিয়ে থাকে। এখন পর্যন্ত এই 2 দিনে পেশেন্টের যে অবস্থা আপনারা জানেন যে পেশেন্টের যে খুব উত্তরোত্তর উন্নতি হয়েছে তা না, আবার খুব যে ডেটোরিয়েট করছে তাও না। সো যে অবস্থায় আছে এই মুহূর্তে পেশেন্ট ট্রান্সফার করাটা সম্ভব হচ্ছে না বলেই তারা নেওয়ার জন্য এখনো সিদ্ধান্ত দেয় নাই। তো আমি আপনাদেরকে সদয় অবগতির জন্য বলতে চাই যে আমরা যে কোনো সময় পেশেন্টের ইনশাআল্লাহ যখন অবস্থার উন্নতি হবে এবং পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তৈরি হবে তখন আমরা এই পেশেন্টকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য আমরা সবভাবে প্রস্তুত। মাননীয় ফেনীতে আগুন হামলার শিকার নুসরাত রাফির শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেখছেন দুপুরের সময় আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। পহেলা বৈশাখ সামনে রেখে সিলেটে শৌখিন পোশাক তৈরির কারখানার শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফ্যাশন সচেতন তরুণীরা নিজের মতো করে বৈশাখী পোশাক বানাতে ভিড় করছেন বুটিক কারখানায়, আর ক্রেতাদের মন জয় করতে কারখানায় দিনরাত কাজ করছেন বুটিক শিল্পীরা। উৎসবের বাহারি রঙে সাজতে বুটিকের দোকানগুলোতেও ভিড় করছেন নারীরা। বৈশাখের পোশাকে থাকে রঙের বাহার, কেউ কেউ বানিয়েছেন আলপনার থিমে পোশাক। বৈশাখ উপলক্ষে বুটিক দোকানগুলোতে দিচ্ছে বিশেষ ছাড়। ন্যায্য মূল্যে পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা, অন্যদিকে বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। পহেলা বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরাইয়ের পাল পাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। মাটির তৈরি পশু পাখি ও জীবজন্তু সহ নানা তৈজসপত্র তৈরিতে দিনরাত কাজ করছেন মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈরি জিনিসের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নলাম কুমারপাড়ার সুচিন্দ্র পাল নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন কুমিরের অবয়ব। বৈশাখে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে মাটির তৈরি জীবজন্তু ও পশু পাখি তৈরি করছেন তিনি।
একই চিত্র সাভার ও ধামরাইয়ের শিমুলিয়া, হাজীপাড়া, বানিয়াপাড়া ও কাকরান সহ বিভিন্ন পালপাড়ার। বাংলা নতুন বছর উপলক্ষে মাটির তৈরি নানা শৌখিন উপকরণ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈজসপত্রের চাহিদা কমায় বছরের অন্য সময় অনেকটাই নিরুত্তপ থাকে কুমারপাড়াগুলো। পহেলা বৈশাখ আসতে আসতে দেখে আমরা কাজটা বেশি করি। চৈত্র মাসেই আমরা সকাল থেকে রাত 10টা 11টা 12টা অবধি কাজ করি। পাটিতে যে পরিমাণ খরচটা হয় সে পরিমাণ টাকা নেই। এখনকার আগের জিনিসের কদর নাই। মনে হলেন সিলভার বেরিয়ে যাওয়া আমাদের পালের যে আগের যে ব্যবসাগুলি ওই জিনিসগুলি সব উঠে গেছে। বৈশাখের বাজার ধরতে মাটির তৈরি পণ্যগুলো বুঝে নিতে ঘাটে নৌকা ভিড়িয়েছেন পাইকাররা। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য পেলে বাড়তি লাভের আশা তাদের। কাকরান পালপাড়া থেকে আনছি, নলা মাইনে ভরতেছি। এখন যে নবীনগর স্মৃতিসুদ, তারা দাদনের টাকা দেয়, তারা কম পয়সা মানে আর কি আয়ার ব্যস্ত টাকা দেয়, এর মনে কম কিছু। আর যদি মনে করি করে তো নগদে মানে বেশি ব্যবসা আর কি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাংস্কৃতিক জায়গাগুলোকে সমৃদ্ধ করছে। ঐতিহ্য, দেশের ঐতিহ্যকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি তাহলে দেশের বাইরেও কিন্তু এই শিল্প মাধ্যমকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়ার 20 থেকে 25টি গ্রামে অন্তত 10,000 পরিবার বাস করেন। এর মধ্যে শুধু বংশীয় ঐতিহ্যকে ধারণ করে প্রায় 100 পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, সাভার। দেশের বাইরের খবর। আর মাত্র কয়েক ঘন্টা পর ভারতের 17তম নির্বাচনের ভোট গ্রহণ। কাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে প্রথম দফার ভোট। 7 পর্বের এই নির্বাচনে কাল পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার সহ দেশটির 91টি আসনে ভোট হবে। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে দূর দূরান্ত থেকে নিজ নিজ এলাকায় ফিরছেন ভোটাররাও। এই মুহূর্তে কোচবিহারের পথে রয়েছেন কলকাতার বিশেষ প্রতিনিধি সুব্রত আচার্য। ট্রেন থেকে নির্বাচনের বিস্তারিত জানাচ্ছেন তিনি। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। ভোট সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। মাত্র কয়েক ঘন্টা পরই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। বৃহস্পতিবার দেশটির 91 আসনের মধ্যে রয়েছে মমতার পশ্চিমবঙ্গের উত্তরের দুটি গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার ও আলিপুরদুয়ার আসনও। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেসের মতো রাজনৈতিক দল। আর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশায় অনেকেই বিভিন্ন এলাকা থেকে ছুটছেন ভোট দিতে নিজের এলাকায়। আমাদের যে ভোটার আই কার্ড দেওয়া হয়েছে সেই যাতে সুস্থভাবে ভোট দিতে পারি সেই অধিকারটুকু যেন আমরা পাই। কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে এমন অনেক ভোটারকে পাওয়া গেল যারা ভোট নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন। এত বড় দেশে এটাকে কন্ট্রোল করাও একটা, পেপার ব্যালটটাকে কন্ট্রোল করাও একটা মুশকিল। ইলেকশন কমিশনারকে আরো বেশি সতর্ক হওয়া দরকার। এই দুটো কেন্দ্রের পুরুষ নারী ভোটার প্রায় সমান, তাই নারী ভোটাররাও দেখে শুনে বুঝে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান। আমার যেহেতু ভোট আছে কালকে, সুতরাং আমি থাকতে পারবো না, তো ভোটের কারণেই তাড়াতাড়ি ফেরা। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শুরু হবে ভোট যুদ্ধ। কোচবিহার এবং আলিপুর কেন্দ্রের ভোট। কোচবিহারে বিজেপি প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককে, আর তৃণমূল প্রার্থী করেছে পরেশ অধিকারীকে। ভোটাররা বলছেন এই কেন্দ্র দুটিতে ভোট হবে হাড্ডাহাড্ডি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাওয়ার প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান। এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকার কিছু অংশ বিকেল 3টার মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। না হলে ব্যবস্থা। 1 মাস সময় চায় গ্রিন লাইন। ফেনীতে আগুন সন্ত্রাসের শিকার নুসরাত রাফি হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ 7 দিন ও অন্য দুজন 5 দিন করে রিমান্ডে। আটক ছাত্রীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। এবং ডেমরায় মুক্তিপণের জন্য শিশু অপহরণের পর হত্যার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। জড়িত অভিযোগে গ্রেপ্তার 3। আইনের কঠোর প্রয়োগের তাগিদ সমাজবিজ্ঞানীদের। এই ছিল দুপুরের সময়।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।